খাবার শেষে মিনা টেবিলে বসে আছে। দীপক এসে তার পাশে বসে। চারপাশে নিস্তব্ধতা আর মিনার মুখের অভিব্যক্তি দীপকের দৃষ্টি এড়ায় না। দীপক মিনার দৃষ্টির গভীরতা বুঝতে পারে। সে তার হাত ধরে নরম গলায় বলে, মিনার সংসার শুধু বাহিক্য পূর্ণতা দিয়ে নয়, ভালোবাসা দিয়েও পূর্ণ হয়। কখনো কখনো মনে হয় আমাদের জীবনে যদি একজন ছোট্ট কেউ থাকতো, তবে হয়তো সবকিছু অন্যরকম হতো। মিনা, আমি জানি এটা তোমার অনেক দিনের কষ্টের জায়গা, কিন্তু আমাদের ভালোবাসা আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি। সন্তানের অভাব আমাদের ভালোবাসাকে কোনোদিন কমাতে পারবে না। তুমি সবসময় এমনই বলো দীপক, কিন্তু এই অভাবের কথা কেউ বোঝে না। চারপাশের মানুষ, সমাজের কথা, সবাই যেন আমাকে প্রতিদিন মনে করিয়ে দেয় আমি ব্যর্থ। তারা যা বলে বলুক, সেটা আমাদের জীবনের গল্প নয়। আমাদের জীবনের গল্প ঈশ্বর লিখবে। হঠাৎ দরজায় কড়ার নখ শুনে, হ্যাঁ কে? দীপক, একটু বাইরে আসবে? দীপক দরজা খুলে দেয়। আচ্ছা হারনাথ বাবু, আজ এই সময় কি হলো? আপনি তো সাধারণত সন্ধ্যার পর বাইরে বেরোন না। আজ একটু বিশেষ কাজ আছে। বিশেষ কাজ? কি হারাদা? তোমাকে একটা কাজে পাঠাতে চাই। এটি খুবই গুরুত্বপূর্ণ। আমার দেশের বাড়িতে কিছু জরুরি কাগজপত্র পাঠাতে হবে। আমি জানি তুমি ব্যবসার কাজে ঢালা যাচ্ছ। ওখানে যাওয়ার পথে একবার তুমি ওই কাগজগুলো পৌঁছে দিতে পারো? খুব দ্রুত এবং নিরাপদ ভাবে পৌঁছানো দরকার। দীপক কিছুক্ষণ চিন্তা করে, পরে নীরবভাবে কাগজগুলোকে হাতে নেয়। এটা তো খুব অদ্ভুত কাজ। তবে হারানাথ বাবু যদি বলে, আমি সেটাকে না করতে পারবো না। আমাদের প্রতি কত অবদান, নিশ্চয় কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার হবে। আমি নিশ্চয় সাহায্য করতে পারবো, তাই হয়তো আমার কাছে এসেছে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পারবে দীপক। নিশ্চয়ই হরনাথদার দরকারি কাজ বৌদিকে এই অবস্থায় রেখে কিভাবে যাবে বলো তো? তুমি যাচ্ছ যখন, তোমার কাছে দেরি হলেও পৌঁছে দেবে। আরে হ্যাঁ হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ঠিক পৌঁছে দেব। তবে মনে রেখো দীপক, যেন কোনো সমস্যা না হয়। এই কাগজের জন্য তুমি দায়িত্বশীল। কাগজগুলো পৌঁছানোর পর যেন পুরো বিষয়টি নিরাপদ থাকে। ঠিক আছে হারনাথ, আমি খুব সাবধানে কাজটা করে আসব। দীপক তার কাজের জন্য ঢালার উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু কাগজপত্রের গুরুত্ব তার মনে সন্দেহ সৃষ্টি করে। ট্রেনে যেতে যেতে তার মনে নানান প্রশ্ন আসে। কামরায় মোটে 4-5 জন যাত্রী, প্রত্যেকের আচরণ অস্বাভাবিক। এক কোণে বসে আছে এক বৃদ্ধ লোক, হাতে একটা থলে যা শক্ত করে ধরে রেখেছে। বৃদ্ধ যেন এক দৃষ্টিতে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে, কিন্তু ট্রেনের গতি কিংবা জানালার বাইরের দৃষ্টিসীমা তার চোখে কোনো প্রভাব ফেলছে না। এটা কি কোনো ব্যবসায়িক কাগজপত্র, নাকি গোপন কিছু কথা রয়েছে? হারানাথ বাবু কেন আমাকে পাঠালে? এসব চিন্তা করতে করতে এরই মাঝে দীপকের একটা ফোন আসে। ফোনটা হাতে নিয়ে দেখে তার বন্ধু রহিম ফোন করেছে। কি রে দীপক, কোথায় আছিস? কখন থেকে ফোন লাগাচ্ছি তোকে। কোন জায়গায় আছিস এখন বলতো, আমি আসছি। ট্রেনে আছি না, আমার কিছু বিশেষ কাজে যাচ্ছি, আর খুব জরুরি কিছু একটা পাঠাতে বলেছে হারানাথ দা, তার গ্রামে, সেখানেও যেতে হবে। কি বললি? হরনাথ দা? হরনাথ দা? না না, শোন। হ্যালো 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 হ্যালো। দূর ছাই, ট্রেনে এলে ফোনে কিছুই শোনা যায় না। দূর, আবার নেটওয়ার্কটাও গেল। রাত তখন 12টা। ট্রেন এসে থামলো ঢালা স্টেশনে। দীপক ট্রেন থেকে নেমে রাস্তায় দাঁড়িয়ে ট্যাক্সির অপেক্ষা করছে। একটা পুরনো মডেলের ট্যাক্সি এসে থামলো তার সামনে। গাড়ির চালক বয়স্ক একজন লোক,
মাথায় পুরনো টুপি, মুখে এক রহস্যময় হাসি। মৃদু স্বরে বলল, কোথায় যাবেন বাবু? এই ঠিকানায় যেতে হবে। জায়গাটা চেনেন তো? হ্যাঁ চিনি, আপনি উঠুন, সময় মতো পৌঁছে দেব। গাড়ি রওনা দেয়। শহরের রাস্তা পেরিয়ে নির্জন এলাকায় যেতে শুরু করে। দীপকের মনে কিছু অস্বাভাবিকতা তৈরি হয়। এই রাস্তা তো ঠিক লাগছে না। আপনি চিন্তা করবেন না বাবু, পথ ঠিক আছে। তবে আপনি যে কাগজপত্র নিয়ে যাচ্ছেন সেগুলো খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। দীপক অবাক হয়। আপনি আপনি কিভাবে জানলেন? কিছু জিনিস শুধু দেখা যায় না, অনুভব করা যায়। সাবধানে থাকবেন। এই পথে সব সময় সবকিছু যেমন দেখায় তেমন নয়। দীপক ভেতর ভেতর আরো অস্থির হয়ে ওঠে। কিছুক্ষণ পর তারা একটা জায়গায় এসে পৌঁছায়, যেখানে রাস্তায় একটি মারাত্মক দুর্ঘটনা হয়েছে। পুলিশ ও লোকজন ভিড় করে দাঁড়িয়ে আছে। বাবু, সামনে মনে হয় বড় কিছু ঘটেছে। আপনি বসেন, আমি দেখে আসি। এই বলে চালক গাড়ি থেকে নেমে সামনের দিকে এগিয়ে যায়। দীপক গাড়ির ভিতরে বসে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়েছিল। একজন বৃদ্ধ প্রতীক হারিকেন হাতে এদিকে আসছে। দীপক হাতের কাগজপত্রগুলো শক্ত করে ধরে রইল। বাবু, এখান থেকে আর গাড়ি যেতে পারবে না, আপনাকে হেঁটেই যেতে হবে। কিন্তু সাবধানে থাকবেন, কিছু অদ্ভুত ঘটনা ঘটে গেছে এই এলাকাতে। কি কি হয়েছে? কি ধরনের ঘটনা? আপনি নিজেই বুঝে নেবেন। এই বলে চালক ট্যাক্সি নিয়ে চলে গেল। দীপক ট্যাক্সি থেকে নেমে রাস্তায় দাঁড়িয়ে আছে। চারপাশের অন্ধকার আর নিস্তব্ধতা যেন তার শরীর চেপে ধরেছে। সামনের মাটির রাস্তা, দূরে মিটমিটে একটা আলো দেখা যাচ্ছে। চালকের কথাগুলো বারবার তার কানে বাজছে। কিন্তু সাবধানে থাকবেন, কিছু অদ্ভুত ঘটনা ঘটে গেছে এই এলাকাতে। হাঁটা শুরু করে দীপক। রাতের অন্ধকার আরও দৃঢ় হয়ে এসেছে। রাস্তার পাশের গাছগুলো যেন ফিসফিস করে তার নাম ধরে ডাকছে। কাগজপত্রগুলোকে শক্ত করে ধরে দীপক নিজের মনেই বলে, এটা কি শুধু একটা কাকতালীয় ঘটনা হতে পারে? কিন্তু এই জায়গা কেন জানি না আমার খুব অদ্ভুত ঠেকছে। কিছুক্ষণ পরেই দীপক দেখতে পায় দূরে একটা বাংলো বাড়ি। সেখান থেকে হালকা আলো বেরিয়ে আসছে। সে এগিয়ে যায়। এ তো একটা বন বিড়াল। বেশ ভয় পেয়ে গেছিলাম। কে আছেন? হ্যাঁ, হ্যালো, কেউ আছেন বাড়িতে? কোনো সাড়া মেলে না। বাড়ির দরজা হালকা খোলা আছে। দ্বিধার সঙ্গে দীপক দরজা ঠেলে ভিতরে ঢোকে। ঘরের ভিতরটা অদ্ভুত আর ঠান্ডা, অন্ধকার আর শূন্য। ঘরের এক কোণের এক আয়নায় নারীর ছায়া দেখতে পাই। ছায়াটা ধীরে ধীরে নড়ছে। কে 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 আছেন ওখানে? এই তো দেখছি আপনাকে। সামনে আসুন, সামনে আসুন বলছি। ছায়াটা হঠাৎ করে গায়েব হয়ে যায়। দীপক ঘেমে কাঁপতে শুরু করে। ভয় আর কৌতূহলের মাঝে এক পা করে সামনের দিকে এগিয়ে যায়। তখনই পেছন থেকে একটা দড়ি এসে তার গলায় শক্ত করে পেঁচিয়ে যায়। কে 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 আপনি? ছাড়ুন, ছাড়ুন আমাকে। কে কে আপনি? ছাড়ুন, ছাড়ুন আমাকে। সে ঘুরে দেখে সেই ট্যাক্সি চালক।
তার গলায় দড়ি পেঁচিয়ে ধরেছে। চালকের মুখে রহস্যময় হাসি আর এক ভয়ঙ্কর দৈত্যের মতো রূপ নিয়েছে। তুমি এত দূরে চলে এসেছো দীপক, এখন আর ফিরে যাওয়ার পথ নেই। কাগজগুলো নিয়ে তুমি যে সত্যের কাছে যাবার চেষ্টা করেছো, সেটা তোমার করা উচিত ছিল না। কি 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 বলছেন? কি বলছেন আপনি? কাগজগুলোতে কি আছে? হঠাৎ একটা বিকট আওয়াজ হয়। দীপক ট্যাক্সি চালকের দিকে তাকিয়ে দেখে তার মাথা পুরোপুরি উল্টো দিকে ঘুরে গেছে। তার চোখে কোনো মানুষের অনুভূতি নাই। দীপক মাথা ঘুরিয়ে পিছন দিকে তাকাতেই দেখে ঘরের এক কোণ থেকে একটা কালো ছায়া তার দিকে এগিয়ে আসছে। তোমরা কেউ এখানে নিরাপদ নও। এখানে এসেছিস, নিজের ভাগ্য নিয়ে ফিরে যেতে পারবি না। ট্যাক্সি চালকের দড়ি হঠাৎ আলগা হয়ে যায়। দীপক তৎক্ষণাৎ মাটিতে পড়ে যায়, কিন্তু সে নিজেকে টেনে তুলতেই দেখে ছায়াটা আরও কাছাকাছি চলে এসেছে। এ কি বৌদি, তুমি? দীপকের সামনে দাঁড়িয়ে আছে অরুণাদের স্ত্রী মালতী। মালতীর এই রূপ দেখে দীপক চোখের সামনে সব ঝাপসা হয়ে যায়। সে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যায়। জ্ঞান ফিরে দেখে সে হাসপাতালে শুয়ে আছে। সামনে মিনা দাঁড়িয়ে আছে, তার কোলে এক সদ্যজাত। তোমার জ্ঞান ফিরেছে? হে দেখো, ঈশ্বর আমাদের ঘর আলো করে কাকে পাঠিয়েছে। কিন্তু এভাবে আমার কোল আলো করবে ঈশ্বর, আমি সেটা স্বপ্নেও চাইনি। তুমি জানো একে? হরনাথদা আর মালতীদির মেয়ে। আর জানো তোমার কাছের ওই কাগজপত্রগুলো কি ছিল? ওটা ছিল উইল, যাতে লেখা আছে গ্রামের সমস্ত সম্পত্তি, মিল, বাড়ি, সমস্ত ব্যবসার অভিভাবক তুমি, এই বাচ্চারও। হরনাথদা আগেই বুঝতে পেরেছিল তার বংশোদ্ভূত ভাইরা তারই পরিণতি করতে পারে। এবার আমার কাছে সমস্ত ব্যাপারটাই পরিষ্কার। রহিম যে সেদিন ফোন করে আমাকে এই খবরটাই দিতে চেয়েছিল, আর সেদিন যে রাস্তায় অ্যাক্সিডেন্টটা হারানাথা আর মালতী বৌদি ছিল, সেটাও বুঝতে পারলাম। আর সেটা যে তার বংশগত ভাইয়েরা করিয়েছিল, সেটাও বুঝতে পারলাম। আজও ভেবে অবাক লাগে হারানাথার আত্মা আমাকে ওখানে কেন পাঠালো। হয়তো প্রতিশোধ নেবার জন্য, বা মুক্তির আগে সমস্ত ব্যাপারটাই দেখে যেতে চেয়েছিল। কিছু জিনিস ভাবনার বাইরে থাকে, তাই ওসব নিয়ে আর ভাবি না। আজ আমাদের জীবনের গল্পটা ঈশ্বর পূর্ণতা দিয়েছে, আর আশা করি তোমাদেরও ভালো লেগেছে। তাহলে জানিয়ে দাও আজকের গল্পটি তোমাদের